হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। আজকে আমি তোমাদের পোর্ট ব্লেয়ার থেকে নীলদ্বীপে যাত্রার পথ বর্ণনা করব। নীলদ্বীপে গিয়ে আমরা কি দেখেছিলাম এবং নীলদ্বীপে গিয়ে আমরা কি ইনসিডেন্টের সম্মুখীন হয়েছিলাম সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি একটা শিপে। এই শিপটা পোর্ট ব্লেয়ারের হার্ডো জেটি থেকে ছাড়ে। প্রায় 90 থেকে 120 মিনিট পর্যন্ত সময় নেয়। ফেরি কিন্তু গভর্নমেন্ট ফেরিও আছে আর প্রাইভেট ক্রুজও আছে। গভর্নমেন্ট ফেরিটা লোকাল লোকজনের সাথে বুকড হয়ে যায়, তার জন্য ট্যুরিস্টদের জন্য উচিত হবে প্রাইভেট ফেরি বুক করা। অনলাইনেও ফেরি বুক করা যায়, 1 দিন বা 3 দিন আগে থেকে ফেরি বুক করতে হয়। আর ফেরি ছাড়ার 1 ঘন্টা আগে জেটিতে গিয়ে রিপোর্টিং করতে হয়। তো আমরা দেখতেই পাচ্ছ ডেকের উপর দাঁড়িয়ে আছি, কারণ শিপের ভেতরে অনেকেই একটু অস্বস্তি বোধ করছিলেন যাদের সি সিকনেস আছে। তো আমরা বাইরে দাঁড়িয়ে সমুদ্রের যাত্রাটা উপভোগ করছিলাম। সমুদ্রের জলটা একদম চারিদিকটা কালো লাগছিল, কারণ মেঘ করেছিল। একদিকের কোনায় বেশ ভালো কালো মেঘ উঠেছিল, তার জন্যই বোধহয় সমুদ্রের জলের রং পুরো আমরা কালো দেখতে পাচ্ছিলাম। আর বেশ দুলছিল শিপটা। পাশ দিয়ে অনেক সামুদ্রিক প্রাণী আমরা দেখেছি, কি জানি ডলফিন, হাঙর, তিমি সবই হতে পারে। পোর্ট ব্লেয়ার থেকে নীলদ্বীপের দূরত্ব জলপথে 37 কিলোমিটার। জলপথ ছাড়া এখানে যাওয়ার কিন্তু আর অন্য কোনো পথ নেই। কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্ট পর্যন্ত প্লেনের ভাড়া মোটামুটি 5,500-এর মধ্যে থাকে। তবে প্লেনের টিকিট সবসময় আগে কেটে রাখতে হয়। জার্নি ডেটে যত কাছে যাওয়া যায় টিকিটের দাম কিন্তু তত বেড়ে যায়। আর এই শিপের ভাড়া এগুলো আমাদের যেহেতু প্যাকেজ ট্যুর ছিল, সেই প্যাকেজ ট্যুরের মধ্যেই ইনক্লুডেড ছিল। প্লেনের ভাড়াটা কিন্তু নিজেদেরই দিতে হয়েছিল। ছেড়ে বৃষ্টি হচ্ছে, পুরো কালো হয়ে গেছে ওদিকটা। আর এদিকটা তো দেখাই যাচ্ছে না, বাড়ি দেখা যাচ্ছে না এদিকটা। আর ওটা তো পোর্ট ব্লেয়ার, ওই দিকটা পোর্ট ব্লেয়ার, আর পোর্ট ব্লেয়ার ছেড়ে এসছে। এদিকটা থেকে আমরা নীলের দিকে যাচ্ছি, নীল আইল্যান্ডে যাচ্ছি। নীলদ্বীপে জেটিতে পৌঁছেই আন্দামান ট্রাভেলসের গাড়ি দাঁড়িয়েছিল, আমাদের 3 জনকে পিক আপ করে নিল। যাওয়ার পথে আমাদের প্রথমে সীতাপুর বিচটা দেখিয়ে দিল। সীতাপুর বিচে নেমে আমরা দেখলাম একদম নির্জন সমুদ্র। জনমানবহীন নির্জন সমুদ্র সৈকত। সোনালি বালুকা বেলায় পড়ে রয়েছে অসংখ্য নুড়ি পাথর। সেই পাথরগুলোই লক্ষ্য করলে দেখা যায় সামুদ্রিক জীবের জীবাশ্ম, ফসিল। নির্জন প্রকৃতির এই অসীম বিশালতায় নিজেকে বড়ই যেন ক্ষুদ্র মনে হচ্ছিল নিজের অস্তিত্ব কতটুকুই বা।
এরপর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল খুব সুন্দর, একদম কটেজ ধর্মী, এক একটা ছোট ছোট কটেজে এক একটা ফ্যামিলি রয়েছে। তো আমরা হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম লক্ষণপুর বিচের উদ্দেশ্যে। প্যাকেজ ট্রিপের রেট আমি কিন্তু এখানে উল্লেখ করলাম না, এখানে ওয়েবসাইট দেওয়া রইল, ওয়েবসাইটে ঢুকে তোমরা রেটটা নিয়ে নিও, কারণ বিভিন্ন রকম ট্রিপ আছে, যত দিন অনুযায়ী এবং যত স্পট অনুযায়ী রেট হেরফের করে। হোটেলটা এত সুন্দর জায়গা ছিল, একটা গ্রামের মধ্যে, গ্রামটার নাম রামনগর। এই জাস্ট রাস্তাটা পেরোলেই পায়ে হাঁটা পথেই সমুদ্র দেখা যাচ্ছে। পৌঁছে গেছি নীল দ্বীপে। দেখো, দেখতে পাচ্ছ একটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে ব্রিজ। আর এই দ্বীপটার বৈশিষ্ট্য হচ্ছে কোরালে ভর্তি, এবড়ো খেবড়ো প্রস্তরময় হয়ে রয়েছে কোরালগুলো। জল নেমে গেছে নিচের দিকে, জোয়ার আসলেই জল কিন্তু এই জায়গাতে উঠে আসে, জোয়ারের জল বাড়ছে। আমরা নিচের দিকে তাকিয়ে অসংখ্য প্রাণী দেখেছিলাম, কত রকম যে সামুদ্রিক প্রাণী দেখতে পেয়েছিলাম, নজর রাখো, তোমাদেরও দু একটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল, কোরালের দেহাবশে সেগুলো, পড়ে গেলে কিন্তু আঘাত লাগবে প্রচণ্ড পরিমাণে। অপূর্ব সুন্দর নীল দ্বীপ, আর এত রকমের কোরালের যে কত রং হতে পারে তার ইয়াত্তা নেই। আর ছোট ছোট সামুদ্রিক প্রাণী দেখতে পেয়েছি, স্টারফিশ, পুরীর ধারেও স্টারফিশ দেখেছি ছোট ছোট, কিন্তু এখানে প্রকৃতিগতভাবে স্টারফিশগুলো কত আলাদা 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 প্রজাতির। কালো রঙের স্টারফিশও দেখেছি, বড় বড় স্টারফিশ দেখেছি, দেখতে পেয়েছি অক্টোপাসের বাচ্চাও। সমুদ্রের জল সরে গেছে, দেখতে পাচ্ছ একটা লাল রঙের কোরাল। এই কোরালটা কিন্তু জীবন্ত কোরাল, এখান থেকেই কিন্তু আমাদের এই হাতের পলা টলা যেগুলো আমরা অ্যাস্ট্রোলজিক্যালি পড়ি ওগুলো তৈরি হয়। দেখো, সাদা সাদা স্টারফিশগুলো তাদের বড় বড় লম্বা বাহুগুলো নাড়াচ্ছে, কালো স্টারফিশ দুটো। যত শক্ত শক্ত হয়ে রয়েছে পাথরের মতো, এগুলো মরা কোরালের মৃতদেহ। দেখো, একটা অক্টোপাস, ছোট্ট অক্টোপাসের বাচ্চা। লক্ষণপুর বিচে প্রচুর কোরালেই ভর্তি। সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের এবারে উঠে পড়তে হবে, কারণ এগুলো সব জলের তলায় চলে যাবে। পরের দিনে আমরা চলে এসেছিলাম ভরতপুর বিচ। অপূর্ব সুন্দর, পান্না সবুজ জল, টলটলে জল, সোনালি বালি। এখানে অনেক ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে।
আর গ্লাস বোটে আমরা চড়েছিলাম। গ্লাস বোটটায় বোটের পাশে বসে বোটের তলাটাতে গ্লাস দেয়া আছে, কাঁচের ভেতর দিয়ে সমুদ্রের তলার কোরাল, জীবজন্তু, মাছ, রঙিন মাছ সমস্ত কিছু দেখা যায়। এই ভরতপুর বিচ থেকেই জেটিটা দেখা যাচ্ছে, ওই লম্বা সেতুর মতো। ওই জেটিতে এসে জাহাজ নোঙর করবে। আমরা এই জাহাজে উঠে পরের দিনে যাব হ্যাভলক দ্বীপে। গ্লাস বোটে চড়ে আমরা সমুদ্রের নিচে অনেক কোরাল, সামুদ্রিক মাছ, রং বেরঙের মাছ, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। আর সমুদ্রের জলের নীল যেন চোখ থেকে সরছে না, নীলে নীল সমুদ্রের জল। জলের রং দেখে মনে হলো সত্যিই সার্থক দ্বীপের নাম নীল দ্বীপ। জলের নিচে দেখা যাচ্ছে কোরাল, রং বেরঙের কোরাল আর রং বেরঙের মাছ। কত রকম যে মাছ আর কত রকমের কোরাল। ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে, যে যার ইচ্ছা মতো ওয়াটার স্পোর্টস করবে। এগুলো কিন্তু নিজেকেই পে করতে হয়েছিল।
জীবন্ত শঙ্খ বালির উপর দিয়ে চলছে, গর্তে ঢুকে যাচ্ছে জীবন্ত শঙ্খ। এরকম অসংখ্য শঙ্খ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখতে পেলাম। ভরতপুর বিচ ঘোরার পর আমাদের কিন্তু নীলদ্বীপ ঘোরা কমপ্লিট। বিকালে আমরা গিয়েছিলাম নীলদ্বীপের বাজারে মার্কেট যে অঞ্চলটা এমনি ঘোরার জন্য। নীলদ্বীপের বেশিরভাগ অধিবাসী কিন্তু বাঙালি, যারা এখানে সেলুলার জেলে বন্দী ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মুক্তি পাওয়ার পর তারা কেউ কেউ দেশে ফিরে গিয়েছিলেন, কেউ কেউ থেকে গিয়েছিলেন, সরকারের দেয়া জমিতে তারা তাদের বসবাস স্থাপন করেছিলেন। পরের দিন আমরা লাগেজ গুছিয়ে চলে গিয়েছিলাম জেঠিতে। আমাদের ডেস্টিনেশন ছিল হ্যাভলক। হ্যাভলকে দুদিন থাকার কথা, সেখানেও অনেকগুলো বিচ আছে, রাধানগর, বিজয়নগর বিচ। কিন্তু আমাদের বিপত্তি হয়েছিল যেদিন ফিরবো সেদিনই 11টার সময় ছিল ফেরি, কিন্তু ফেরিটা আমাদের নীলদ্বীপে যাত্রী নামিয়ে আমাদের নীলদ্বীপের প্যাসেঞ্জারদের তুলে হ্যাভলকে নিয়ে যাবে। কিন্তু আমরা সমানে অপেক্ষা করছিলাম, জাহাজ এসেছিল, জাহাজ কিন্তু জেঠিতে নোঙর করতে পারেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও এত সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল, আর একটা হাওয়া ছেড়ে গিয়েছিল, হাওয়ায় সমুদ্রের জল এত উত্তাল হয়েছিল, ঢেউ এত উত্তাল হয়েছিল, জাহাজটাকে কিছুতেই জেঠিতে নোঙর করানো যায়নি। আমরা দাঁড়িয়েছিলাম জেঠিতে লাইন দিয়ে, বারবার বৃষ্টি আসছিল, ঝাঁকে ঝাঁকে বৃষ্টিতে সমানে ভিজেই যাচ্ছিলাম। কিন্তু অনেকক্ষণ চেষ্টা চালানোর পরেও জাহাজ ফিরে গিয়েছিল হ্যাভলকে। নীলের যাত্রীরাও গিয়ে নেমেছিল হ্যাভলকে। কি হয়েছিল তাদের জানি না। আমরা অবশেষে ফিরে এসেছিলাম বিকালবেলা পর্যন্ত অপেক্ষার পর, বৃষ্টিতে একদম সম্পূর্ণ ভিজে হোটেলে। সময় যত বাড়তে লাগলো, হাওয়াও তত তীব্র বেগে চলতে লাগলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি, সারা রাত ধরে চললো ঝড় বৃষ্টি। আমরা আসার সময় বঙ্গোপসাগরে যে কালো মেঘ দেখেছিলাম, ওটাই সাইক্লোনের উৎপত্তিস্থল ছিল। এই যে রামনগর বিচ, আমরা যে জায়গাটা ছিলাম, পুরো সমুদ্রের জল ফুলে ফেঁপে পাড়ে উঠে এসেছে, আর নীলদ্বীপের ভেতরের জল, পুকুরের জল, পুকুরগুলো সব ছাপিয়ে মাছ সমেত ভেসে আসছে পুকুরের জল। চারিদিক লণ্ডভণ্ড অবস্থা, হাওয়ারও তেজ ছিল প্রচণ্ড। আমরা পাড়ে বেরিয়ে অবস্থা দেখতে গিয়েছিলাম। লোকাল লোকেরা এখানে মাছ ধরতে নেমে পড়েছিল, ছোট ছোট হাতে জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত। হাওয়াও চলছিল বেশ জোরে, অসম্ভব আওয়াজ হচ্ছিল, ঝড়ের আওয়াজ। তা আমরা দুদিন এরপরে নীলদ্বীপে বন্দী হয়ে পড়েছিলাম। সমস্ত জাহাজ বন্ধ, যোগাযোগ ব্যবস্থা টোটালি বন্ধ, কোনো জাহাজই আসতে পারছিল না, সমুদ্রের এত ঢেউ উপর দিকে উঠে এসেছিল। শেষ পর্যন্ত দুদিন থাকার পর আমাদের সরকার থেকে গণনা করে কোন হোটেলে কত যাত্রী আটকে পড়েছে সেই সমস্ত গণনা করে নেভির জাহাজ এসে আমাদের উদ্ধার করেছিল, নিয়ে গিয়েছিল পোর্ট ব্লেয়ারে। আমাদের বাদবাকি সমস্ত ট্যুর ক্যান্সেল করা হয়েছিল। আমরা যেতে পারিনি রস আইল্যান্ড, আরও যেসব জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সমস্ত ক্যান্সেল, কারণ সমস্ত ফেরিগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সমুদ্র না স্থির হলে আর ফেরিতে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না। আমাদের টিকিট ছিল কয়েকদিন বাদে, যার জন্য আমাদের আর টিকিটটা ক্যান্সেল করতে হয়নি। অনেকেরই ফ্লাইটের টিকিট ক্যান্সেল করতে হয়েছিল এবং নতুন করে টিকিট কাটতে হয়েছিল। আমরা পোর্ট ব্লেয়ারে সিটি ট্যুর করে এদিক ওদিক ঘুরে সময়টা কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু নীলদ্বীপ থেকে যে উদ্ধার পেয়েছিলাম এটাই রক্ষা।
সুতরাং আন্দামানে বেড়াতে গেলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতেই পারো, তার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবে। আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। শীঘ্রই আসছি আবার অন্য ট্যুরের গল্প নিয়ে। বাই বাই।